আবার আরেকটা কোয়েশ্চেন হবে, ঠিক আছে? যদি হয়, না হলে তো হলোই। তাহলে সেলুলোজ, সেমিসেলুলোজ, লিগনিন, স্টার্চ, এখান থেকে এক সেট কোয়েশ্চেন, এবং অ্যামিনো সুগার, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিয়িক অ্যাসিড এন্ড লিগনিন, সরি, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো সুগার, নিউক্লিয়িক অ্যাসিড এন্ড প্রোটিন, এই চারটার থেকে আরেকটা সেট। এবং মাঝখানে একটা জিনিস খেয়াল করো, পেকটিন, কাইটিন, গাম, পলিফেনলস, কয়েকটা এখানে পয়েন্ট আছে। এখান থেকে সাধারণত কোনো বড় কোয়েশ্চেন হয় না, শর্ট কোয়েশ্চেন আসে এগুলো। পেকটিন, কাইটিন, গামস, পলিফেনলস, সাধারণত এগুলো থেকে জাস্ট শর্ট নোট হিসেবে আসে। তোমরা যদি গত 2 বছরের বা 3 বছরের কোয়েশ্চেন গুলো একটু দেখো, একই ধরনের কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেন প্যাটার্ন একই থাকবে। ওকে, এই গেল একটা। তারপর লাস্টে থাকবে নাইট্রোজেনের উপরে, যে নাইট্রোজেন কেমিস্ট্রি, এখান থেকে আবার একটা সেট কোয়েশ্চেন হবে। এবং এটা শেষের দিকে দেখো, ফার্মেন্টেশন, পিউট্রিফাকশন, মিনারেলাইজেশন, হিউমিফিকেশন, এগুলো হচ্ছে ন্যাচারালি তোমাদের শর্ট নোট হিসেবে আসে, কোনো বড় কোয়েশ্চেন থাকে না। তবে দেখা যায় অনেক ক্ষেত্রে বড় বড় কোয়েশ্চেন যখন হয়, তার সাথে ধরো 1 মার্কস বা 2 মার্কসের ছোট একটা ডেফিনেশন চায়। ধরো আমি বড় একটা কোয়েশ্চেন করলাম, কিভাবে নাইট্রেট পলিউশন হয়, কিভাবে ডিনাইট্রিফিকেশন হয়, তার সাথে ছোট একটা কোয়েশ্চেন ম্যাম লাগাই। শোনা যায় না কথা ভালো করে। কথা শোনা যাচ্ছে না এখন? ঠিক আছে। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তো বড় যখন একটা কোয়েশ্চেন হয়, দেখা গেল যে আমি নাইট্রেট পলিউশন দিলাম, ডিনাইট্রিফিকেশন দিলাম, তখন ছোট 1 মার্কসের একটা কোয়েশ্চেন অ্যাড করে দিলাম, যে ফার্মেন্টেশন কাকে বলে বা পিউট্রিফ্যাকশন কাকে বলে। সেক্ষেত্রে এগুলো শর্ট নোট হিসেবে আসলেও বড় কোয়েশ্চেনের সাথে ছোট ছোট 1-2 মার্কসের কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে? অনেক সময় এক্সটার্নাল কোয়েশ্চেনে দিয়ে দেয়। আর সাধারণত আমি যদি কোয়েশ্চেন করি, আমি এগুলো শর্ট নোট হিসেবেই দিই, বাট এক্সটার্নালের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি এটা এখন স্টপ করছি, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ম্যাম শোনা যায় না কিছু। কিছুই শোনা যাচ্ছে না? শোনা জি ম্যাম, যাচ্ছে আমরা ম্যাম। শুনতে পাচ্ছি। আচ্ছা, She doesn't care about her. Jella. আচ্ছা, এখন আমি সেকেন্ড স্লাইডটা দেখাই। এরকম দেখা গেলে তিনি দেখো, নেক্সট স্লাইডে আসলাম, দেখা যাচ্ছে? জি ম্যাম, জি দেখা ম্যাম। যাচ্ছে। আচ্ছা, এখানে আসো, সয়েল এজ এ মিডিয়াম ফর বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস। এখানে তোমাদের একটা জিনিস পড়ানো হয়েছিল, এই ডায়াগ্রামটা দিয়েছিলাম এবং সাথে একটা ডেসক্রিপশন তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এইটা হচ্ছে যদি কোয়েশ্চেনটা আসে, এখানে আসবে তোমার how biotic and abiotic reactions help in the transformation of soil organic matter. আবার বলি, how biotic and abiotic reactions help in the transformation of soil organic matter. ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন যদি হয় যে কিভাবে বিভিন্ন ধরনের বায়োটিক এবং অ্যাবায়োটিক রিঅ্যাকশনস সয়েল অর্গানিক ম্যাটার ট্রান্সফরমেশনে সাহায্য করে। ট্রান্সফরমেশন মানে কি, একটা ফর্মে আছে সেখান থেকে আরেকটা ফর্মে যাওয়া। হ্যাঁ, সেটা হতে পারে ডিকম্পোজিশন, হতে পারে সেটা অর্গানিক ফর্মে আছে ইনঅর্গানিক ফর্মে যাবে, হতে পারে ইনঅর্গানিক ফর্মে আছে সেটা মিনারেল ফর্মে যাবে। এখানে অনেকগুলো ধাপ আছে। সো এই সাইকেলটা প্লাস ওই ডেসক্রিপশনটা যদি সুন্দর করে লেখো, তাহলে এটা অ্যান্সারটা চলে আসবে। এখন বায়োটিক অ্যাবায়োটিক রিঅ্যাকশন, এটা যদি দেই, হ্যাঁ, ট্রান্সফরমেশন সয়েল অর্গানিক ম্যাটার, সেক্ষেত্রে কিন্তু এইটা। এখন এটার সাথে কিন্তু পরের দিকে পড়িয়েছিলাম বায়োটিক অ্যাবায়োটিক রিঅ্যাকশন অনেকগুলো, 4টা-5টা, অক্সিডেশন, হাইড্রোলাইসিস, কন্ডেনসেশন, ওগুলো কিন্তু টাইপস অফ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক রিঅ্যাকশনস, ঠিক আছে? দুটো কিন্তু আলাদা। এটা হচ্ছে কিভাবে করে বিভিন্ন রিঅ্যাকশনস সয়েল অর্গানিক ম্যাটারকে ট্রান্সফর্মে সাহায্য করে, আর ওটা হচ্ছে বিভিন্ন টাইপস অফ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক রিঅ্যাকশনস, ঠিক আছে? এটা ভালো করে পড়বা কিভাবে করে রিঅ্যাকশন গুলো হয়। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে আসলে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস গুলো এখন এখানে দেয়া আছে। তো এটা তো খুব ইজি।
হাইড্রোলাইসিস, কন্ডেনসেশন, যতগুলো এখানে আছে তোমার 5টার মতো আছে। হাইড্রোলাইসিস, কন্ডেনসেশন, পলিমারাইজেশন, অক্সিডেশন রিডাকশন এবং ফটো ট্রান্সফরমেশন, 5 ধরনের রিয়াকশন পড়ানো হয়েছিল। প্রত্যেকটার ডেফিনেশন, এক্সাম্পলস এন্ড ইম্পর্টেন্স। আর তার মধ্যে ছোটখাটো 2টা কোয়েশ্চেন পড়িয়েছিলাম যে সয়েল কিভাবে রেডক্স ইকুইলিব্রিয়ামে থাকে না অলওয়েজ, ওই জিনিসগুলো দেখবা। আর ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু শুধু স্লাইড দেখলে হবে না, ক্লাসে অনেক কিছু যে পড়িয়েছি লিখিয়েছি ওই জিনিসগুলো অবশ্যই দেখবা, ঠিক আছে? স্লাইড গুলো দেখবা প্লাস ওই লেকচার গুলো দেখে আসবা। হাগু বেরোচ্ছে না কেন? তো পোকা দিচ্ছি। এটা তো দিতে হবে নাকি? আচ্ছা, তারপর নেক্সট প্রেজেন্টেশন আসি। সয়েল এজ এ ক্যাটালাইটিক সিস্টেম। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষার সময় আসছিল মিড টার্মে, কেউই ঠিকঠাক মতো দিতে পারো নাই। জেনারেল প্রিন্সিপালস অফ ক্যাটালাইসিস, এ ধরনের কোয়েশ্চেন যদি হয় তাহলে কিন্তু এই যে এই 2টা স্লাইড, ঠিক আছে? এখানে 7টা পয়েন্ট আছে, এই 2টা স্লাইড দিবা। তোমরা অন্যদিকে লেখা সব লিখেছো, কিন্তু আসল কথা ছিল না। তো যাই হোক, যদি ফাইনাল আসে এটা এই 2টা স্লাইড দিবা। তারপর হচ্ছে এখানে ক্যাটালাইসিসের ভাগগুলো কি কি, টাইপস অফ ক্যাটালাইসিস, হেটেরোজেনাস, হোমোজেনাস। এখানে একটা এক্সাম্পল আছে ছবি দিয়ে। তারপর অ্যাক্টিভেশন এনার্জি, আরএনএস ইকুয়েশন, এগুলো দেখবা। মোটামুটি তোমরা এনজাইম থেকে 2টো কোয়েশ্চেন পাবা, মানে পেতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে এনজাইম থেকে 2টো সেটের কোয়েশ্চেন হয়। এখান থেকে দেখো ছোট ছোট কোয়েশ্চেন হতে পারে, কোফ্যাক্টর, কোএনজাইম বা এক্সাম্পলস অফ কোফ্যাক্টর, অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এটা তোমরা অনেকে ভুল করেছিল। কোফ্যাক্টর যখন বলবো, কোফ্যাক্টরটা দেখো এনজাইমের নন প্রোটিন কম্পোনেন্ট, যেটা মেটাল আয়ন থাকতে পারে অথবা অর্গানিক মলিকিউল থাকতে পারে। যে কোনোটাই যদি থাকে সেটাকে আমরা বলবো কোফ্যাক্টর। কিন্তু যদি সেটা শুধুমাত্র অর্গানিক কেমিক্যাল হয় সেক্ষেত্রে আমি বলি সেটাকে কোএনজাইম। ওকে, এখন আসো এখান থেকে একটু বলি। এই যে দেখো লাল বুলেট করা আছে, এনজাইমস অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট। অনেক সময় এক্সটার্নাল এ ধরনের ছোট ছোট কোয়েশ্চেন দিয়ে দেয়। হ্যাঁ, ঘুরানো কোয়েশ্চেন যদি হয় বলে দিতে পারে এনজাইম কিভাবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, জাস্ট 1 মার্কসের একটা কোয়েশ্চেন, কিন্তু না লিখলে কিন্তু 1 মার্কসটা চলে যায়। আচ্ছা, জাস্ট দেখো এখানে লেখাই আছে, দে ডু নট গেট কনজিউমড ইন দ্য কেমিক্যাল রিঅ্যাকশনস দ্যাট দে অ্যাক্সিলারেট। কঠিন কিছু না, কিন্তু এই লাইনটাই লিখতে হবে। ওকে, আর ইকুয়েশন যদি আসে, আরএনএস ইকুয়েশন আসতে পারে, কোফ্যাক্টর ইকুয়েশন আসতে পারে। ইকুয়েশন যখন আসবে, বলুক আর না বলুক, তোমাকে ইকুয়েশনটা দিয়ে কোনটা কি সিগনিফাই করে সেটা বলতে হবে। যেমন কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। শুধু যদি ইকুয়েশনটা লেখে ছেড়ে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না। সেক্ষেত্রে বলতে হবে কোনটা কি ডিনোট করে। হ্যাঁ, এ কি বলছে, ইটা কি মেনশন করছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আমার কাছে হাসি পাচ্ছে আজকে। উনি এমনিতেও মেকআপ টেকআপ করে না, এরকম ক্লাসে এসে মনে হয় ইয়ে লাগায়, অনেক হাইলাইটার লাগায়, উল্টা পাল্টা কালারের জামা পরে। আচ্ছা, দেখা যাচ্ছে তো? না পড়ছে। জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইমস, এটা থাকলে যে 2টো স্লাইড পুরোটা দিতে ওই হবে। যে ইয়েতে গেলাম, মোটামুটি 8টা-10টা পয়েন্ট আছে, এগুলা মোটামুটি দিবা। এমনি তো দেরি করছে। তারপর আসি ইম্পর্টেন্ট পয়েন্ট, মেজর সয়েল এনজাইমস এন্ড দেয়ার ফাংশনস। এটা তোমাদের মিড টার্মে এসেছিল। যদি এ ধরনের কোয়েশ্চেন আসে যে কিভাবে করে কার্বন সাইক্লিং, নাইট্রোজেন সাইক্লিং বা বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে কি নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, এই সাইকেল গুলোকে কি বলা হয়? বায়োজিওকেমিক্যাল সাইক্লিং। হ্যাঁ, তো এভাবে কোয়েশ্চেন আসতে পারে, হাউ সয়েল এনজাইমস কন্ট্রোল biogeochemical cycles
in the environment. ফার্স্টের পর কেউ How student soil enzymes controls biogeochemical cycles in the environment. অথবা আসতে পারে how soil enzymes তারপর ওনার পরিচয় দেয় help in the transformation of soil organic matter. How soil enzymes help in the transformation of soil organic matter. অথবা আসতে পারে how soil enzymes help to make available the plant nutrients. How soil enzymes help to available the plant nutrients. প্রত্যেকটার মিনিং কিন্তু একই। কিভাবে করে তারা বায়োজিওকেমিক্যাল সাইক্লিং এ সাহায্য করে। বায়োজিওকেমিক্যাল সাইক্লিং মানে কি, যে অর্গানিক কম্পাউন্ড গুলো থাকে সেগুলো ব্রেকডাউন হয় প্ল্যান্ট অ্যাভেলেবল ফর্মে চলে যাওয়া। জিনিস কিন্তু সব একই। তো এই ধরনের কোয়েশ্চেন যদি হয় সুন্দর করে যদি টেবিলটা দিয়ে দাও তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? কিভাবে করে প্ল্যান্ট অ্যাভেলেবল নিউট্রিয়েন্ট গুলোকে সয়েল এনজাইম সাহায্য করে। হাউ সয়েল এনজাইমস help to make the plant nutrients available. How soil enzymes help to make the soil nutrients available. তখন সুন্দর করে এইটা দিয়ে দিবা টেবিলটা। তারপর সোর্স দেখবা, টাইপস তো তোমাদের অনেকবার বলা হয়েছে। টাইপস শুধু যদি টাইপস দেই বা ক্লাসিফাই এনজাইমস দেই, কোনো কিছু উল্লেখ না করি, সেক্ষেত্রে কিন্তু লোকেশন দিবা, তারপর ফাংশনের উপর ডিপেন্ড করে যে ক্লাসিফিকেশন সেটা দিবা। এটা হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করে। এবং লাস্টেরটা ছিল কি ধরনের রিয়াকশন তারা ক্যাটালাইজ করে। যদি কোনো কিছু মেনশন না থাকে, যদি শুধু বলা হয় ক্লাসিফাই এনজাইমস, সেক্ষেত্রে সবগুলো আসবে। যদি মেনশন করে দেই যে ক্লাসিফাই এনজাইম ডিপেন্ডিং অন দ্য রিয়াকশন দে ক্যাটালাইজ, তখন শুধু এটা দিবা, বা যেটা দেয় সেটা দিয়ে দিবা। তো এই সবগুলোর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমরা খেয়াল রাখো কত নাম্বার আছে। এখন যদি আমরা কোয়েশ্চেন একটা দিয়ে দিল, এক্সটার্নাল দিয়ে দেয় যে ক্লাসিফাই এনজাইমস দিয়ে, ধরো সেটা 1 মার্কস দিল, তো 1 মার্কসের জন্য তো এত কথা লেখার দরকার নেই। তখন যেটা করবা, ধরো তুমি লিখলা যে enzymes are 2 types depending on location, intracellular, extracellular, জাস্ট নামটা দিবা, একটা করে এক্সাম্পল দিয়ে দিবা। এটা লিখে রাখো। যদি কম নাম্বার থাকে সেক্ষেত্রে জাস্ট নাম এবং একটা করে এক্সাম্পল দিয়ে রাখো, ঠিক আছে? আর যদি এক্সাম্পল দিতে না পারো তাহলে নামগুলো লিখো, তাও ঠিকঠাক মতো লেখো, ঠিক আছে? কিছুই যদি লিখতে না পারো তাহলে নামগুলো লিখো। কারণ এখানে দেখো অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, এগুলো কিন্তু স্পেলিং ঠিক হতে হবে। সায়েন্টিফিক নাম, এনজাইমের নাম, এগুলো কিন্তু স্পেলিং ঠিক যদি না হয় নাম্বার দেওয়া যায় না। এমনিতে হাজার ধরে স্পেলিং ভুল করো, গ্রামার ভুল করো, আমরা এটা ওভারলুক করি, কিন্তু এনজাইমের নাম তারপর সায়েন্টিফিক নাম এগুলো ভুল করবে না। এগুলো ভুল করলে নাম্বার দেওয়া যায় না। আচ্ছা, নেক্সট এরটা আমি আসি। তারপর হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটির ফ্যাক্টরস, এগুলো একটু দেখে নিবা। তারপর আসি কমপ্লেক্স গুলোতে। কমপ্লেক্স আমি পড়িয়েছিলাম এই দুইটা, একটা হচ্ছে হিউমাস এনজাইম কমপ্লেক্স আর একটা হচ্ছে ক্লে এনজাইম কমপ্লেক্স। হিউমাস এনজাইম আসলে তো এটা যা লিখিয়েছিলাম সেগুলোই, আর হিউমাস এনজাইম কমপ্লেক্স আসছে এগুলো দিবা। আর যদি ক্লে এনজাইম কমপ্লেক্স আসে তখন এটা। এখানে আছে দুটো কোয়েশ্চেন, তো এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে একটা কোয়েশ্চেন পায়। এখান থেকে ধরো তোমরা একটা কোয়েশ্চেন পেয়ে যাবা, এক্সটার্নালও দেয় ইন্টারনালও দেয়। তো এখান থেকে যদি কোয়েশ্চেন পড়ো, এটা পড়লেই ধরো এখান থেকে একটা কোয়েশ্চেন পেয়ে যাবে। একটা হচ্ছে ক্লে হিউমাস আর একটা হচ্ছে হিউমাস এনজাইম। ওকে, তো থেকে বের হয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে টাইপস অফ ইমোবিলাইজড এনজাইমস। এই স্লাইড কি দেখতে পাচ্ছ?
জি ম্যাম এটা আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো যদি ইমোবিলাইজড এনজাইমের টাইপ দেয়, প্রথমে আসতে পারে যে ইমোবিলাইজড এনজাইমটা কি বা এনজাইম কিভাবে করে ইমোবিলাইজড হয়। দুইটা ধরনের, এনট্রাপড এবং বাউন্ড। তারপর আছে এখানে কিভাবে করে এনজাইম অ্যাসে হয়, অর্থাৎ ডিটারমিনেশন অফ এনজাইম অ্যাক্টিভিটি। এনজাইম অ্যাসে এবং ডিটারমিনেশন অফ এনজাইম অ্যাক্টিভিটি একই জিনিস। এনজাইম অ্যাসে এবং ডিটারমিনেশন অফ এনজাইম অ্যাক্টিভিটি অথবা ডিটারমিনেশন অফ এনজাইম অ্যাকশন, এগুলো সবই একই জিনিস। এটা দুই ধরনের, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এখানে একটা ডিফারেন্স আমি দিয়েছিলাম, এটা খুব ভালো করে দেখবা। তারপর আসে কিভাবে করে আমি বিভিন্ন মেথডে এনজাইম গুলো মাপবো, মেজার করব বা ডিটারমিন করব। মানে এই দুটার আন্ডারে, কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস এর আন্ডারে অনেকগুলো মেথড আছে। একটা হচ্ছে স্পেকট্রোস্কোপিক, আরেকটা আছে FTIR, আরেকটা আছে মাইক্রোপ্লাইট। এগুলো তোমরা সবই আছে, স্লাইডে দেখে নেবা। তারপর ছোট ছোট কোয়েশ্চেন হইতে পারে, যেমন ধরো FTIR এর বেনিফিটস কি, ঠিক আছে, FTIR যদি বেনিফিটস থাকে সেটা কি সেটা লিখে দিবা। বা ছোট আরো যদি কোয়েশ্চেন দেয়, এত ছোট কোয়েশ্চেন আমি দেই না, অনেক সময় দেখা যায় এক্সটার্নাল দিয়ে দেয়। বা আরেকটু কোয়েশ্চেন দিতে পারে যে মাইক্রোপ্লাইট এসেটা কেন ভালো FTIR থেকে, ঠিক আছে, why microplate essay is better than FTIR, এই ধরনের কোয়েশ্চেন হয়। বা অথবা দিতে পারে what is the basic difference between FTIR and spectroscopic technique, what is the basic difference between FTIR and spectroscopic technique, অথবা spectrophotometric techniques, দুটো একই। স্পেকট্রোফটোমেট্রিক এবং স্পেকট্রোমেট্রিক দুটো হচ্ছে একই জিনিস। সো মেইনলি তোমরা যেগুলো পড়বা এখান থেকে একটার সাথে আরেকটা মানে কম্পেয়ার করে করে পড়বা, কোনটা ভালো কেন ভালো। যেমন দেখো মাইক্রোপ্লাট এসেতে লাস্টের বুলেটটা হাইয়ার সেন্সিটিভিটি, এটা সেন্সিটিভিটি অনেক বেশি এবং যখন মোর সেন্সিটিভ হয় তাদের এনজাইম এসেটা অনেক বেশি বেটার হয়, অনেক ছোট ছোট অ্যাক্টিভিটি গুলো তারা ধরতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবা। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন আসি ডিকম্পোজিশন অফ সয়েল অর্গানিক ম্যাটার। আমি ফার্স্ট স্লাইডে যেটা দেখা আসছিলাম ওটা কিন্তু ছিল ট্রান্সফরমেশন অফ সয়েল অর্গানিক ম্যাটার, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক রিঅ্যাকশনস ফর দ্য ট্রান্সফরমেশন অফ সয়েল অর্গানিক ম্যাটার, ওইটা ছিল ট্রান্সফরমেশন। খেয়াল করে এটা হচ্ছে ডিকম্পোজিশন, অর্থাৎ অর্গানিক ম্যাটারটা ফুললি ব্রেকডাউন হয়ে যাবে। এটাতে হচ্ছে সয়েল অর্গানিক ম্যাটার ফেটটা কি, মানে কি অবস্থা হয় সয়েল অর্গানিক ম্যাটারটা এনভায়রনমেন্টে, ফেট অফ সয়েল অর্গানিক ম্যাটার। এখন হচ্ছে কিভাবে অ্যারোবিক অ্যানারোবিক সয়েলে ডিকম্পোজিশন হয়। এগুলো দুই ধরনের আসতে পারে, যে হোয়াট আর দ্য টাইপস অফ ডিকম্পোজিশন অফ সয়েল অর্গানিক ম্যাটার, অথবা ডিসকাস দ্য ডিকম্পোজিশন অফ সয়েল অর্গানিক ম্যাটার। হ্যাঁ, ডিসকাস দ্য ডিকম্পোজিশন অফ সয়েল অর্গানিক ম্যাটার, এটা আসলে অ্যারোবিক, সুন্দর করে লিখে এক্সাম্পলটা দিবা, আবার অ্যানারোবিকও দিবা, দুটোই দিতে হবে, অ্যারোবিক অ্যানারোবিক দুটোই দিবা, ঠিক আছে। এখন আসি অর্গানিক ম্যাটারটা ডিকম্পোজিশন যে হচ্ছে এটা আমি কিভাবে ডিটেক্ট করব। এটার জন্য আমি শুধুমাত্র সয়েল রেসপিরেশনটা পড়িয়েছিলাম, যে সয়েল রেসপিরেশনটা যদি আমরা মাপি সেক্ষেত্রে এটা ডিকম্পোজিশনটা কতটুকু হয়েছে আমি ডিটেক্ট করতে পারবো। এখানে কিছু কিছু পয়েন্ট ছিল, কে স্ট্র্যাটেজিস্ট, আর স্ট্র্যাটেজিস্ট এবং প্রাইমিং অ্যাকশন, কিছু কিছু জিনিস ছিল, এগুলো আমি লিখিয়েছিলাম ক্লাস লেকচারে। এখান থেকে সাধারণত শর্ট নোট আসে, অথবা সয়েল রেসপিরেশন রেট, এটাও আসতে পারে শর্ট নোটে। হ্যাঁ, অথবা বড় কোয়েশ্চেনের সাথে ছোট ছোট দিয়ে দিতে পারে। একটা বড় কোয়েশ্চেন দিল, সেখানে
দেড় মার্কস ব্যাক মার্কস এর একটা কোয়েশ্চেন দিয়ে দিল যে ডিফাইন আর স্ট্র্যাটেজিস্ট বা হোয়াট ডু ইউ মিন বাই কে স্ট্র্যাটেজিস্ট, বা দুটোই আসতে পারে, হোয়াট আর দ্য কে অ্যান্ড আর স্ট্র্যাটেজিস্ট। প্রাইমিং অ্যাকশনটা দেখবা। তো এগুলো যদি আসে কে আর স্ট্র্যাটেজিস্ট এবং প্রাইমিং অ্যাকশন, এই ডায়াগ্রামটা দিবা। এই কালার টালার করার দরকার নেই, জাস্ট বুঝাই দিলেই হবে। এখন আসে জেনোবায়োটিক্স। এখান থেকে এক সেট কোয়েশ্চেন পাবো। কোয়েশ্চেনটা আবার একটু কাইন্ডলি বলবেন? কোনটা? কে স্ট্র্যাটেজি? জি ম্যাম। এখান থেকে সাধারণত শর্ট নোট আসে কে স্ট্র্যাটেজিস, আর স্ট্র্যাটেজিস, প্রাইমিং অ্যাকশন। এটা যদি আসে আমার লেকচারে আমি লিখিয়েছিলাম, ওগুলা লিখবা প্লাস এই ছবিটা ফিগারটা দিবা সুন্দর করে। এখানে তো অনেক কালারফুল করে দেয়া আছে অনেক কিছু, অত কিছু দরকার নেই, জাস্ট ডায়াগ্রামটা এঁকে কোনটাকে কে বলে, কোনটাকে আর বলে, কোনটাকে প্রাইমিং অ্যাকশন বলে বুঝাই দিলেই হবে। তারপর আসে জেনোবায়োটিক্স। জেনোবায়োটিক কম্পাউন্ডস থেকে এক সেট কোয়েশ্চেন পাবা, সাধারণত এখান থেকে এক সেট কোয়েশ্চেন দেয়। তো জেনোবায়োটিক্স থেকে পড়িয়েছি। স্লাইড চেঞ্জ হয়নি। হ্যাঁ বলো একবার। স্লাইড চেঞ্জ হয়নি ম্যাম। স্লাইড চেঞ্জ হচ্ছে না ম্যাম। আচ্ছা ম্যাম স্লাইডটা চেঞ্জ হচ্ছে না, আমরা হচ্ছে প্রথম স্লাইডটি দেখতে পাচ্ছি। এখন ঠিক আছে? না ম্যাম, এখনো প্র্যাকটিস শো করছে। আচ্ছা আমি বের হয়ে দেখেছি। ওকে এখন কি আসছে? ম্যাম তারপরে আসেনি। এখনো আসেনি ম্যাম। আসে নাই না? আচ্ছা আমি স্টপ করি, দেখি। এখন দেখো তো কি অবস্থা। জি ম্যাম, এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা জেনোবায়োটিক্স দেখতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, তো জেনোবায়োটিক্স থেকে একটা ফুল সেটের কোয়েশ্চেন হয়। যতটুকু পড়িয়েছি ততটুকুই দেখবা যে জেনোবায়োটিক্সটা কাকে বলে। তারপর ধরে যে সোর্সেস অফ জেনোবায়োটিক্স, কি কি সোর্স আছে। তারপর ট্রান্সফরমেশন অফ জেনোবায়োটিক্স। এখানে কয়েকটা মেথড আছে। এই যে এইটা দিবা যে ট্রান্সফরমেশন অফ জেনোবায়োটিক কম্পাউন্ডস ইন দ্য এনভায়রনমেন্ট। ট্রান্সফরমেশন আসলে এটা দিতে হবে যে হাউ দ্য জেনোবায়োটিক কম্পাউন্ডস আর ট্রান্সফর্মড in the environment. How xenobiotic compounds are transformed in the environment. So transformation আসলে এখান থেকে শুরু করে একদম এই ডায়াগ্রাম দিয়ে সবগুলো দিবা। আর যদি উল্লেখ করে দিই যেমন শুধু বায়ো ট্রান্সফরমেশন, সেক্ষেত্রে যেটা উল্লেখ করবে সেটাই দিবা, সেক্ষেত্রে সবগুলো দরকার নেই। এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরস আছে যেগুলো ট্রান্সফরমেশনে সাহায্য করে। ফ্যাক্টরস যদি না আসে দিতে হবে না, যদি তোমার শুধু ট্রান্সফরমেশন আসে শুধু এই ডায়াগ্রামটা দিয়ে ওগুলা লিখবা, সেখানে ফ্যাক্টরস এর দরকার নেই। আর বায়োরেমিডিয়েশন আসলে এটা লিখবা। বায়োরেমিডিয়েশন, বায়ো ট্রান্সফরমেশন যেটা আসে সেটাই লিখবা। এখানে হচ্ছে কি কি অর্গানিজম সাহায্য করে সেই জিনিসটা লিখবা। মাইক্রোবস ইনভলভড ইন দ্য বায়োরেমিডিয়েশন অফ জেনোবায়োটিক কম্পাউন্ডস। হ্যাঁ, এখানে মাইক্রোবস এর নাম হচ্ছে। ভালো করে এই সায়েন্টিফিক নেম গুলো নির্ভুল ভাবে শিখবা, স্পেলিং সহ সায়েন্টিফিক নেম। যদি সবগুলো লিখতে নাও পারো কিছু কিছু শিখবা, দুইটা দুইটা করে শিখবা। এক্সাম্পল যেগুলো একটা আছে একটা, যেগুলো নাই সেগুলো, যেগুলো বেশি আছে সেগুলো অ্যাটলিস্ট দুইটা করে শিখবা। এখানে হচ্ছে বায়োরেমিডিয়েশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো দেখবা।
তো যা আছে এখানে দেখে নেবা। তো জেনোটাইপিক কম্পাউন্ডস থেকে বেসিক্যালি একটা সেট কোয়েশ্চেন হয়, যদি না আসে সেক্ষেত্রে হয়তো বা শর্ট নোট হিসেবে আসবে, তো বেশিরভাগ ক্ষেত্রে একটা সেট কোয়েশ্চেন হয়। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা তো দেখা যাচ্ছে কম্পোজিশন। জি ম্যাম। আচ্ছা, এখানে দেখে নাও প্ল্যান্ট ম্যাটেরিয়ালে কি কি কম্পোজিশন আছে। কি কতটুক কি আছে, ড্রাই ম্যাটার কতটুক, ওয়াটার কতটুক, বায়োমলিকুলস কতটুক, এগুলো সব। এটা হচ্ছে প্ল্যান্ট ডিকম্পোজিশনের যে সিকোয়েন্স। তো উপর থেকে নিচ পর্যন্ত যাবে, একদম উপরেরটা হচ্ছে র্যাপিড ডিকম্পোজিশন, আর 6 যেটা লিখলি সেটা হচ্ছে ভেরি রেজিস্ট্যান্ট, সো স্লোলি ডিকম্পোজড হবে। ডিকম্পোজিশন সিকোয়েন্স আসলে এটা দিবা, ঠিক আছে, ডিকম্পোজিশনের সিকোয়েন্স। তারপর আসো সয়েল অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশনের ফ্যাক্টরস গুলো কি কি। ফ্যাক্টরস গুলো দুই ধরনের, এভাবে আসতে পারে যে মেনশন দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য সয়েল অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন, অথবা মেনশন দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সয়েল অর্গানিক ম্যাটার মিনারেলাইজেশন, অথবা ব্রেকডাউন। সব একই কথা, ডিকম্পোজিশন, মিনারেলাইজেশন, ব্রেকডাউন, ডিগ্রেডেশন সব হচ্ছে একই কথা। ফ্যাক্টরস গুলো দুই ধরনের, একটা হচ্ছে এনভায়রনমেন্টালে কিছু কন্ডিশন থাকে, আর কিছু হচ্ছে কোয়ালিটি অফ অ্যাডেড রেসিডিউস। তো এটা খুব একটা বড় না, যদি আসেই পুরোটাই লিখতে হবে তোমাকে। এর মধ্যে এনভায়রনমেন্টাল কন্ডিশনের মধ্যে এই পয়েন্টগুলো চারটা। সেকেন্ড যে পয়েন্টটা ছিল কোয়ালিটি অফ অ্যাডেড রেসিডিউস, সেটার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন ফিজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে কয়েকটা ভাগ আছে, সিএন রেশিও আছে, পার্টিকেল সাইজ আছে, এগুলো সব আলাদা আলাদা করে লিখতে হবে। ওকে, তারপর আসো নাইট্রেট ডিপ্রেশন, এটাও বেশিরভাগ ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে। নাইট্রেট ডিপ্রেশনটা কাকে বলে and how to overcome nitrate depression। হ্যাঁ, নাইট্রেট ডিপ্রেশনটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এটা এখান থেকে লেখা শুরু করতে হবে। স্লাইড 14, হ্যাঁ, যে when a large amount of readily decomposable organic matter, এখান থেকে নাইট্রেট ডিপ্রেশন পিরিয়ডটা শুরু করতে হবে যদি শর্ট নোট হিসেবে আসে। আর যদি ফ্যাক্টরস আসে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সয়েল অর্গানিক ম্যাটার, সেক্ষেত্রে এই পর্যন্ত লিখবা, সিএন রেশিও এই পর্যন্ত। সেক্ষেত্রে নাইট্রেট ডিপ্রেশনটা লাগবে না, এই স্লাইডটা লাগবে না, তখন হবে স্লাইড 13 পর্যন্ত। ফ্যাক্টরস আসলে স্লাইড 13 পর্যন্ত, আর নাইট্রেট ডিপ্রেশন আসলে স্লাইড 14 থেকে শুরু হবে। সেটা আমি অফ করলাম। তারপর আসে যে মাইক্রোবিয়াল মেটাবলিজম, এটাও তো বলা হয়েছে অনেকবার, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম, দুই ধরনের রিঅ্যাকশন থাকে। এগুলো হচ্ছে বেসিক্যালি মাইক্রোবিয়াল, মানে মাইক্রোবস এর মধ্যে কিভাবে করে মেটাবোলাইজড হয়। একটা মাইক্রো অর্গানিজমের শরীর যদি চিন্তা করো, তাদের মধ্যে বিভিন্ন কম্পাউন্ড কিভাবে করে ডিগ্রেডেশন হয়, মেটাবলিজম হয়, সেটা দুইভাবে হয়, ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম। এগুলো তোমরা শিখবা, উদাহরণ দিয়ে ভালো করে শিখবা, ফাংশনস দেখবা। আচ্ছা, তারপর সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো তো অনেকবার বলা হয়ে গিয়েছে। প্রপার্টিস দেখবা, স্ট্রাকচার দেখবা, এন্ড কিভাবে করে এদের ডিকম্পোজিশন হয়, এবং সেখানে কি কি এনজাইমস ইনভলভ থাকে, কি কি মাইক্রো অর্গানিজমস ইনভলভ থাকে, সেগুলো দেখবা। আর ক্লাসে তো আমি বলেই দিয়েছি কোনটার স্ট্রাকচার পড়বা, কোনটা স্ট্রাকচার পড়বা না। যেমন এই যে এটা স্ট্রাকচার তো পড়তে বলেছিলাম, সেলুলোজ, যেগুলো বলেছি সেগুলো দেখবা। ওকে, তারপর ডিফারেন্স গুলো দেখবা, সেলুলোজ, হেমিসেলুলোজের ডিফারেন্স কি, স্টার্চের সাথে ডিফারেন্স কি, যেগুলো আমি ক্লাসে বলেছি ওই জিনিসগুলোই দেখবা। আসো নাইট্রোজেন কেমিস্ট্রি।
এখানে কোয়েশ্চেন আসতে পারে কিভাবে করে নাইট্রোজেন ইনপুট এবং আউটপুট হয়। মেনশন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট প্রসেসেস অফ নাইট্রোজেন ইন দ্য সয়েল। মেনশন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট প্রসেসেস অফ নাইট্রোজেন টু দি সয়েল। তারপর হচ্ছে ফেট অফ নাইট্রোজেন। ফেট অফ নাইট্রোজেন হলে এই জিনিসটা দিতে হবে যে আমি যদি একটা সয়েলে নাইট্রোজেন অ্যাপ্লাই করি সেটা কি কি ভাবে সয়েলে থাকতে পারে অথবা লস্ট হতে পারে, দুই ধরনেরই, দুটোই দেখাতে হবে। ফেট আসলে যদি অল্প মার্কসের কোয়েশ্চেন থাকে, ধরো 3 অথবা 4, ফেট অফ নাইট্রোজেন ইন সয়েল 3 অথবা 4 যদি ছোট কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে এই ডায়াগ্রাম অথবা এই ডায়াগ্রাম যে কোনো একটা দিলেই হবে। যদি 4 পর্যন্ত নাম্বার থাকে ফেট অফ নাইট্রোজেন ইন সয়েল, যদি 5 থাকে, যদি একটু বড় কোয়েশ্চেন হয়ে যায় সেক্ষেত্রে দুটোই দিলাম, ফেট অফ নাইট্রোজেন ইন সয়েল। তারপর আসে বিভিন্ন প্রসেস গুলো ডিটেলসে। অ্যামোনিফিকেশন আছে, ভলাটাইলাইজেশন আছে। তো এর মধ্যে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এগুলো দিয়ে নাইট্রোজেন হচ্ছে অ্যাড হচ্ছে। তো এই প্রত্যেকটারই কাকে বলে, ডেফিনেশন প্লাস একটা করে উদাহরণ, কি কি অর্গানিজমস এখানে ইনভলভ থাকে এগুলো দেখে নিবা। হ্যাঁ, যেমন এই যে এই ধরনের উদাহরণগুলো দেখে রাখবা। আর ভলাটাইলাইজেশন, লিচিং এগুলোর মাধ্যমে নাইট্রোজেন হচ্ছে লস হয়, সেগুলো দেখবা। ফ্যাক্টরস এর মধ্যে আসি। কোন কোন ক্ষেত্রে প্রসেসের মধ্যে আমি ফ্যাক্টরস গুলো ডিটেলসে পড়িয়েছি। হ্যাঁ, যেমন ফ্যাক্টরস অফ নাইট্রিফিকেশন, এটা মনে হয় আমি ডিটেলসে পড়াই নাই। যেগুলো পড়াই নাই লাগবে না। হ্যাঁ, আমার জন্য এগুলো লাগবে না, তোমাদের যদি পড়তে ইচ্ছা করে পড়তে পারো, আমার মতে এগুলো লাগবে না। কোন গুলো আমি পড়িয়েছি মানে অনেক ডিটেলসে ফ্যাক্টরস গুলো। হ্যাঁ, যেমন এটা ডিনাইট্রিফিকেশনের ফ্যাক্টরস গুলো। ডিনাইট্রিফিকেশনের ফ্যাক্টরস গুলো যদি আসে স্লাইড 25, এখানে দেখো ডিনাইট্রিফিকেশন ফ্যাক্টরস গুলো আছে। এখানে আমি ডিটেলস পড়িয়েছি, এগুলো ডিটেলসে পড়বা, যেগুলো পড়িয়েছি পড়বা, যেগুলো পড়াইনি পড়ার দরকার নেই। আর দেখবা ইকোলজিক্যাল কনসিকুয়েন্স। হ্যাঁ, যেমন ইকোলজিক্যাল কনসিকুয়েন্স সবগুলারই, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন প্রত্যেকটারই ইকোলজিক্যাল কনসিকুয়েন্স অথবা এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স, দুইটা একই, ইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, অথবা সিগনিফিকেন্স বলতে পারি। হ্যাঁ, রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ ডিনাইট্রিফিকেশন ইন দ্য এনভায়রনমেন্ট অথবা ইন দ্য সয়েল। রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ ডিনাইট্রিফিকেশন ইন দ্য সয়েল। এটা ভলাটাইলাইজেশন উদাহরণ সহ দেখবা। ফ্যাক্টরস আছে এবং কনসিকুয়েন্স, এখানেও দেখো ফ্যাক্টরসটা একটু ডিটেলসে আছে, ভলাটাইলাইজেশন। তো যেগুলো ডিটেলসে আছে ডিটেলসে পড়বা, ঠিক আছে? তো এই তো মোটামুটি। এখন তোমাদের দিক থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কোনো কোয়েশ্চেন বা কিছু জানার থাকলে বলো। ম্যাম এনজাইম ফ্যাক্টরের সবগুলো করতে হবে। হ্যাঁ বলো, একজন একজন করে বলো। এনজাইম ফ্যাক্টরের এনজাইম সবগুলো আছে। থেকে কি পড়বে এটা তো ম্যাম বলেননি। এনজাইম থেকে বলে দিলাম তো, সবকিছুই পড়বা, প্রত্যেকটা থেকে সবকিছু, আমি তার মধ্যে থেকে কোনো ইম্পর্টেন্স গুলো বলে দেবো। কিন্তু ম্যাম ফ্যাক্টরটা তো এটা বলেননি আপনি আজকে। ফ্যাক্টরস গুলো লাগবে তো, ওই যে অনেকগুলো ফ্যাক্টরস ছিল, অর্গানিক ম্যাটার, ডেপথ, টাইম, অনেকগুলো ছিল না, লাগবে ওগুলো, পিএইচ ছিল। ম্যাম সবগুলাই কি পড়তে হবে? ওখানে তো অনেকগুলো ছিল। হ্যাঁ, সবগুলোই তো পড়তে হবে। ম্যাম ওইটা পড়তেই তো অনেক সময় চলে যায়। ওটা পড়তে সমস্যা হচ্ছে। ম্যাম একটু অনেকগুলো কমাই দিলে ভালো হতো তুমি মনে cover হয়। করে দেন। আচ্ছা, আমি এটা খুলছি, দাঁড়াও দেখি কি অবস্থা। আচ্ছা, আমি যাচ্ছি এটা। কোথায় চলে যাবেন? এটার কথা বলছো তো, এটা যেটা আছে, এই যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এটা। এক্সাম অ্যাক্টিভিটিস ইন সয়েল। এখন আমি কমাইলে তো লাভ নাই, সেটা যদি রিয়া দিয়ে দেয়, এক্সটার্নাল দিলে তো ধরা খাবা। এক্সটার্নাল দিলে তো ধরা খাবা। এখানে তো অনেকগুলো না, এখন বাদ দেবো কিভাবে? টেম্পারেচার দেখবা, পিএইচ দেখবা, এগুলো তো খুবই কমন বেসিক কথাবার্তা। এই দুটো তো সমস্যা নাই, টেম্পারেচার, পিএইচ এর সমস্যা আছে? আছে?
না দেখা ম্যাম। যাচ্ছে স্লাইডটা, যে টেম্পারেচার স্লাইডটা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো ফ্যাক্টরস একটা কাজে করতে পারি, এছাড়া তখন রিস্ক নেওয়া যাবে না, কারণ এক্সটার্নাল দিয়ে দিতে পারে। টেম্পারেচার যদি আসে, এই ডায়াগ্রামটা দিলাম, তুমি যে মেইন এখানে কথাটা কি, যে অপটিমাল টেম্পারেচারটা কত, 45 ডিগ্রির উপরে গেলে এটা কমে যায় এবং 60 তে গেলে এটা টোটালি থেমে যায়। জিনিস তো এই তিনটাই, আর তো কিছু না। 45 ডিগ্রির উপরে যদি চলে যায় সেটা হচ্ছে হালকা হয়ে যায় এনজাইম অ্যাকশনটা, এবং 60 উপরে গেলে পার্মানেন্টলি স্টপ হয়ে যায়। এতটুক দিয়ে তুমি জাস্ট এই ডায়াগ্রামটা দাও, এতটুক দিলেও তো হয়। টেম্পারেচার আসলে এগুলো দরকার নেই। এই যে যদি আমি বলি যে হাউ টেম্পারেচার ইমপ্যাক্ট অন এনজাইম অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে এই যে স্লাইড 3, 4, 5 এতটুক দিলেই হবে। এগুলো তো আর দরকার নেই, যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট গুলো দরকার নেই। তোমাকে যদি আলাদা করে দেয় যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট কাকে বলে, বা শর্ট নোট হিসেবে যদি আসে কোএফিসিয়েন্ট, তখন এগুলো লাগবে। ঠিক আছে, এছাড়া লাগবে না। ফ্যাক্টরস থেকে আমি খুব একটা কোয়েশ্চেন করি না, কিন্তু এই এক্সটার্নাল দিয়ে দিতে পারে, আমি যখন বাদ দেই তো সমস্যা হয়ে যাবে। তো পিএইচটাও তো ছোট। হ্যাঁ বলো। Oxygen availability and oxidation reduction potential of soil. আচ্ছা, আমি যাচ্ছি এটা। পিএইচ গেল, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এইটা বাদ দিতে পারো। সাবস্ট্রেট আচ্ছা, আমি বাদ দেওয়ার গুলা বলি, হ্যাঁ, কারণ রাখার মতো অনেকগুলো আছে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাদ দিতে পারো, তারপর এনজাইম কনসেন্ট্রেশন বাদ দিতে পারো। তারপর আসলে কিন্তু আমি বলতে পারবো না, কারণ এগুলো এক্সটার্নাল দিতে পারে, তখন তাহলে তোমাকে ওইটা ছাড়া অ্যান্সার করতে হবে। হ্যাঁ, যদি ফ্যাক্টরস এসেই যায়, তোমরা যেহেতু বলছো সবার কঠিন লাগে, ওই সেটটা অ্যান্সার করো না, তোমাদের তো চয়েস থাকবে, ওখান থেকে বাদ দিতে পারো। এই দুটো বাদ দাও, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন, এই দুটো বাদ দাও। অ্যাক্টিভেটরস এন্ড কোএনজাইমস এইটা বাদ দাও, এই জিনিসটা বাদ দাও। আচ্ছা, আচ্ছা, তোমাদের সিলেবাসে তো এগুলো নাম দেয়া নাই না? আচ্ছা, আমি একটু দেখে নিই। আচ্ছা, তোমরা ফার্স্টের স্লাইডটা একটু খেয়াল করো, যেখানে তোমাদের সিলেবাসটা আছে। হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, তোমাদের সিলেবাস অনুযায়ী ওখানে একদম লেখা আছে যে এনজাইম অ্যাক্টিভিটির যে ফ্যাক্টরস গুলো, ট্রেস এলিমেন্ট, স্যালাইনিটি, ফার্টিলাইজার, অর্গানিক অ্যামেন্ডমেন্ট, যেগুলো লেখা আছে এগুলো বাদ দিও না। ঠিক আছে, আমি আবার বলি, দেখে দেখে বলি। এক্সটার্নাল কোয়েশ্চেন করলে এখান থেকে কোয়েশ্চেন করবে, লিখে রাখ, আমি নাম কয়েকটা বলে দিই। ফ্যাক্টরস এর মধ্যে স্যালাইনিটি, ট্রেস এলিমেন্ট অথবা হেভি মেটালের কাছাকাছি, পেস্টিসাইডস, ফার্টিলাইজার, অর্গানিক অ্যামেন্ডমেন্টস। আবার বলি, স্যালাইনিটি, ট্রেস এলিমেন্টস, পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স, অর্গানিক অ্যামেন্ডমেন্টস, এগুলো আছে তোমাদের সিলেবাসে, দেখবে একদম লেখা আছে। এগুলো বাদ দিও না। হ্যাঁ, আর যেগুলো বাদ দেয় আমি তো বলে দিলাম, এনজাইম, সাবস্ট্রেট, কোঅ্যাক্টিভেটর, কোএনজাইমস, এগুলো বাদ দিবা। তারপর এগুলো দরকার নাই। হ্যাঁ, এই যে কম্পিটিটিভ ইনহিবিশন, এগুলো দরকার নাই। নন কম্পিটিটিভ এগুলো বাদ দিতে পারো। টাইমটা থাকবে, টাইম রাখো। আচ্ছা, অক্সিজেন অ্যাভেলেবিলিটির একটা কোয়েশ্চেন ছিল, অক্সিজেনটা বাদ দিও না, অক্সিজেনটা ইম্পর্টেন্ট। কিন্তু অক্সিজেনে তোমরা যেটা করতে পারো, যদি খুব কঠিন লাগে, ধরো একটু দেখি, আমি কমায় দিই। হ্যাঁ, অক্সিজেন অ্যাভেলেবিলিটি যদি তোমাদের আসে 29, 30, 31, স্লাইড 29, 30 আর 31, এই তিনটা খালি তোমরা লেখো। ঠিক আছে, যদি অক্সিজেন অ্যাভেলেবিলিটি চলেই আসে।
আর 31-এ দুইটা স্লাইড, তো শুধু প্রথম স্লাইডটা দাও তোমরা, ঠিক আছে? শুধু প্রথম স্লাইডটা শিখো। এগুলো তোমরা এত ক্রিটিক্যাল করতে যেও না, এটা তো একটা জার্নাল পেপার, এজন্য তোমাদের এরকম লাগতেছে। তুমি খালি ধরো এক্স অ্যাক্সিস দিবা সয়েল ওয়াটার পটেনশিয়াল। এই যে স্লাইড 31 এর ফার্স্ট গ্রাফটা দেখো, এক্স অ্যাক্সিসে জাস্ট সয়েল ওয়াটার পটেনশিয়াল। ফার্স্ট পয়েন্টটা দিবা 0, লাস্ট পয়েন্টটা দিবা 32 বা 3.2, যেটা মাঝখানে এগুলো দরকার নেই। দিয়ে ওয়াই অ্যাক্সিসে দিবা 0 থেকে 120, আর এই পাশে দিবা 0 থেকে 140, শেষ। দিয়ে জাস্ট তুমি দেখাবা যে কার্ভটা এরকম বেঁকে যাচ্ছে, ঠিক আছে? কার্ভটা উপর থেকে নিচের দিকে, মানে ডাউনওয়ার্ড কমে আসছে। এটাই হচ্ছে আসল জিনিস। তুমি এই মাঝখানে বারটার গুলি না দিলেও হবে। ওকে, একদিকে ওডিআরটাও দেখো বাড়ছে, কমে যাচ্ছে, ডিএইচএ যে অ্যাক্টিভিটি সেটাও কমে যাচ্ছে, দুইটাই ডাউনওয়ার্ড। এতটুক দাও, কারণ অক্সিজেনটা বাদ দিও না, এটা চলে আসতে পারে। অক্সিজেনটা ইম্পর্টেন্ট। যে কোনো এনজাইম বলো, যে কোনো রিঅ্যাকশন বলো, টেম্পারেচার, পিএইচ, অক্সিজেন, এগুলো তো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 32 আর লাগবে না, স্লাইড 32টা বাদ দিয়ে দিলাম। এখন আসি অক্সিডেশন রিডাকশন যদি আসে 33। আচ্ছা, এটা বাদ দিতে পারো, অক্সিডেশন রিডাকশন বাদ দাও। অর্গানিক ম্যাটার বাদ দিও না, অর্গানিক ম্যাটার থাকবে। অর্গানিক ম্যাটার টিজিও আছে, একবার পড়লেই পারবা। তারপর সিজনটা থাকবে, সিজন অফ দ্য ইয়ার। এটাও দেখো স্লাইড 40-তে সিজন যদি আসে, এখানেও একই কথা। এক্স অ্যাক্সিসে জাস্ট তুমি মান্থ গুলা লিখবা, মে, জুলাই, সেপ্টেম্বর, আর ডিএইচএ অ্যাক্টিভিটি ওয়াই অ্যাক্সিসে দেখাবা। এগুলো এত এক মুখস্থ করার কিছু নাই। 0 থেকে শুরু করবা, 0.0012 এখানে শেষ হয়ে যাবে। মাঝখানে এগুলো না দিলেও হবে, এত বেশি এই ম্যাথস মুখস্থ করা লাগবে না, তুমি জিনিসটা বুঝাইতে পারলেই হয়েছে। ওকে, তো সিজন অফ দ্য ইয়ার যদি আসে, সেক্ষেত্রে স্লাইড 39, 40, 41 যতটুকু আছে সেটাই। এটা ছোট, এটা তো খুব একটা কিছু নাই। তারপর আসি ডেপথ অফ সয়েল প্রোফাইল, এইটা বাদ দাও, ডেপথটা বাদ দাও। ফার্টিলাইজার থাকবে, পেস্টিসাইডস থাকবে, এগুলো তোমাদের সিলেবাসে আছে। আচ্ছা, পেস্টিসাইডসটা আমি একটু ছোট করে দিতে পারি। পেস্টিসাইডস এর ক্ষেত্রে স্লাইড 46, 47 থাকবে, 46, 47। আমি একটু পড়ি, দাঁড়াও। 46, 47, 48টা বাদ দিতে পারো, স্লাইড 48 বাদ দাও। তারপর 49 এর এই গ্রাফটা থাকবে, দেন 50, 51, ঠিক আছে? কঠিন গ্রাফটা, কঠিন যে স্লাইড সেটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। সো পেস্টিসাইডস আসলে আবার বলি, 46, 47, দেন 48 বাদ, 49, 50, 51, ঠিক আছে? এই জিনিসগুলো লিখবা। তারপর আসি হেভি মেটালস। যেহেতু তোমরা দেখবা সিলেবাসে ট্রেস মেটালস আছে, সো ট্রেস মেটালস, হেভি মেটালস কাছাকাছি একই জিনিস, যেটা আসে সেটাই লিখবা। হেভি মেটালস তো থাকবে, এটা করতে হবে। হেভি মেটালস পুরোটাই লাগবে, একদম 52 থেকে শুরু করে 56। এটা খুব একটা বড় না, দেখে তোমাদের বড় মনে হচ্ছে, এটা কিন্তু অনেক গ্যাপে গ্যাপে লেখা, সেটা খুব একটা বড় না। 57 লাগবে না, 57 বাদ দিতে পারো। 56 স্লাইডটা যদি ভালো করে লিখো, সেক্ষেত্রে 57টা না লিখলেও হবে, 57 এর গ্রাফটা না দিলে হবে। তারপর হচ্ছে অর্গানিক অ্যামেন্ডমেন্ট, এটা ছোট, এটা করতে হবে। ক্লে কন্টেন্ট, এটা লাগবে। ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এটা লাগবে। এগুলো ছোট ছোট। লাস্টে স্যালাইনিটি, স্যালাইনিটিটা ইম্পর্টেন্ট। যে কয়টা সিলেবাসে আছে, স্যালাইনিটি, ট্রেস মেটালস, অর্গানিক ম্যাটার, ফার্টিলাইজার, যেগুলো সিলেবাসে আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক কমায় দিলাম, আশা করি আর সমস্যা হবে না।
স্লাইডও অনেক কমায় দিছি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? ম্যাম আমার যদি শুধু ম্যাম আর কোশ্চেন একটু আসে কষ্ট করে ফ্যাক্টর যদি এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটিস, তখন কি সবগুলার একটু একটু বর্ণনা করে দিব, সবগুলোর নাম লিখে? হ্যাঁ, আমি একটু বলি, এটা ক্লাসেও বলেছিলাম, নাম্বারিং উপর এটা ধরো যদি 3 মার্কস থাকে, হ্যাঁ, ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে প্রত্যেকটার একদম 8টা-10টা পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা থেকে ধরো 4-5 লাইন লিখবা। ঠিক আছে, যদি 3 মার্কস থাকে। আর যদি এটা 1 মার্কস থাকে বা 2 মার্কস থাকে, সেক্ষেত্রে শুধু নামগুলো লিখবা। ঠিক আছে, আর যদি আরো বড় কোয়েশ্চেন থাকে, ধরো 5 মার্কস থাকে, 5 মার্কস সাধারণত এগুলো থাকে না, 5 মার্কস যদি থাকে সেক্ষেত্রে আর একটু ডিটেলসে লিখবা। এভাবে করে দিবে না, এভাবে করে যদি ফ্যাক্টরস দেয় তাহলে হয়তো বা তোমাদের উল্লেখ করেই দিবে, আশা করি। তারপর তো বলতে পারছি না। হ্যাঁ, আরেকজন জানি কি কোয়েশ্চেন করছিল? ম্যাম ওই যে আর একটু কষ্ট করে বলবেন ওই যে সেলুলোজ আরেকবার বললাম, কোনো কথা শুনতে পাচ্ছি না। সেলুলোজ হেমিসেলুলোজ ওইটা কোনটা কোনটা করতে হবে আর আচ্ছা, একটু যদি ওখানে কষ্ট ছিল করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, স্টার্চ, 4টা। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, স্টার্চ, এই 4টা থেকে এক্সাক্ট কোয়েশ্চেন হবে। তারপরেরটা থেকে যদি আসি, নিউক্লিয়িক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো সুগার, প্রোটিন। নিউক্লিয়িক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো সুগার, প্রোটিন, এই 4টার থেকে আবার একটা কোয়েশ্চেন হবে যদি হয়। হ্যাঁ, এর মধ্যে দেখো মাঝখানে যেগুলো আছে, এটা আমি সিলেবাস থেকে বলছি, মাঝখানে যে পয়েন্টগুলো আছে, যেমন ধরো পেকটিন, কাইটিন, গাম, পলিফেনলস, এগুলো থেকে শর্ট নোট হিসেবে আসবে। যদি আসে এগুলো থেকে সাধারণত শর্ট নোট আসে, বড় কোয়েশ্চেন আসে না। মানুষ যদি 1 ঘন্টা সাজেশন ক্লাস করে তাহলে কি বুঝতে ওকে, পারবে আসলে কি আছে? আরেকটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল রাখবা, এই যে অর্গানিক মলিকিউলসে নিউক্লিয়িক অ্যাসিড, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো সুগার, এর মধ্যে অ্যামিনো অ্যাসিড ও অ্যামিনো সুগার কিন্তু দুইটা ডিফারেন্ট, দেখবা স্লাইডও আলাদা আলাদা করে আছে, অ্যামিনো অ্যাসিড এবং অ্যামিনো সুগার। এই দুটা খেয়াল রাখবা, একটা আসলে যাতে আরেকটা না লিখো, দুটা কিন্তু দুই জিনিস, কাছাকাছি কিন্তু দুই জিনিস, অ্যামিনো অ্যাসিড এবং অ্যামিনো সুগার। আশা করি সমস্যা হবে না, সিলেবাস অনেকই কমায় দিলাম। আর কোনো কোয়েশ্চেন পারো? ম্যাম এনজাইম থেকে 2 সেট কোশ্চেন আসবে বললেন, তো আমি কি? বলি নাই, মানে আমি এটা বলতেছি যে আমি অনেক বছরের কোয়েশ্চেন দেখে দেখে আমি এটা বের করলাম আর কি। হ্যাঁ, এটা আমার কথা না। হ্যাঁ বলো, তুমি কোয়েশ্চেনটা বলো। ম্যাম সেটাই জিজ্ঞেস করছিলাম, মানে 2 সেট মানে কিভাবে ডিভাইড হবে, মানে কোনখান থেকে আসবে সেটা। তোমরা যে বিভিন্ন ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখেছো? না ম্যাম এখনো দেখা হয়নি। আচ্ছা, আমি একটা দেখাই। আরো অন্য ধরনের connection ঠিক আছে নাই? আচ্ছা, এটা আমার কাছে 2022 সালে একটা কোয়েশ্চেন আছে, যদিও তখন আমি ক্লাস নিতাম না, বাট কোয়েশ্চেন প্যাটার্ন একই ধরনের হবে। আচ্ছা, 2 সেট বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন ধরো নাম্বার 1, এখানে নাম্বার 1-এ বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস, এনজাইম অ্যাক্টিভিটিস, এগুলো নিয়ে একটা কোয়েশ্চেন করেছে। হ্যাঁ, নাম্বার 2টা আবার দেখাইছে আইডেন্টিফাইং সয়েল এনজাইমস এন্ড হাউ আর এনজাইমস ইমোবিলাইজড ইন সয়েল, মানে এগুলোকে আমি দুইটা সেট বলছি। যেমন এনজাইম থেকে দুটো কোয়েশ্চেন করেছে, এখন বোঝা গেছে? সেটটা বুঝতে পেরেছো এখন? জি ম্যাম বুঝতে পেরেছি। এটাই বললাম, আমি দেখে বলছি। এখন এমন হতে পারে যে এবছর একটা আসবে, সাধারণত এ ধরনের আসছে, এবং এক্সটার্নালও দেখা যায় এটাই ফলো করে। উল্টাও হতে পারে, এই বছর হয়তো বা এখান থেকে দুইটা আসলো না, একটাই আসলো, বলা যায় না। যেমন জেনোবায়োটিক থেকে মনে হয় কোয়েশ্চেন হয় নাই, এটা এই বছর তো আমি বললাম জেনোবায়োটিক থেকে একটা পাবা, একটা ফুল সেট পাবা হয়তো বা জেনোবায়োটিক কম্পাউন্ড থেকে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন কারো আছে? ম্যাম আমার একটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ বলো।
ম্যাম হয়েছে ওই যে সায়েন্টিফিক নেম গুলো যদি ভুল যায় তাহলে কি পুরো মার্কস কাটা যায় নাকি পার্শিয়াল মার্কস দেওয়া হয় ফাইনালে? এটা ডিপেন্ড করে তুমি কি ধরনের ভুল করছো। যেমন যদি জেনেটিক নাম গুলো থাকে, জেনেরা স্পেসিস দুটা নাম থাকে, তো যেমন ধরো সিউডোমোনাসের পর তুমি আর কিছু লিখলা না, সিউডোমোনাসটা তো ঠিক আছে, তখন ধরো আমরা ফুল মার্কস দিয়ে দিব হয়তো বা। ঠিক আছে, এখন দেখা যায় তুমি যদি ফার্স্ট এর পোর্শনও ভুল করো আবার সেকেন্ড পোর্শনও ভুল করো, তখন তো অনেক ক্ষেত্রেই নাম্বার দেওয়া যায় না। ডিপেন্ড করা, ভুল লিখবা কেন, লিখতেই শিখে আসবা, তাই না? আমি তো কমাই দিলাম অনেক। সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে উদাহরণগুলো দুইটা দুইটা করে শিখ, যেগুলো অনেকগুলো আছে উদাহরণ দুইটা দুইটা করে শিখ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমি শুরু করবাম প্র্যাকটিক্যাল নিয়ে ম্যাম কথা আমার বলতে। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম কোয়েশ্চেনে অনেক সময় প্রিভিয়াস এরকম আসে কেমিস্ট্রি অফ লিগনিন বা কেমিস্ট্রি অফ সেলুলোজ, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার কিভাবে লিখতে হবে? কেমিস্ট্রি এন্ড বায়োকেমিস্ট্রি দুইটার অ্যান্সার গুলো একই রকমের, মানে প্রপার্টিস। হ্যাঁ, যদি আমি বলি রাইট ডাউন দ্য কেমিস্ট্রি অফ লিগনিন, মানে তার প্রপার্টিস গুলো আমি চাচ্ছি। এখন যদি আসে রাইট ডাউন দ্য কেমিস্ট্রি অফ লিগনিন ডিগ্রেডেশন, তখন কি আমি ডিকম্পোজিশনটা চাচ্ছি, বা এটা কিভাবে করে ডিগ্রেড হয় সেটা চাচ্ছি। সেক্ষেত্রে এটার কনসার্ন যে এনজাইম আছে, যে মাইক্রো অর্গানিজমস আছে, সব আসবে। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? জি ম্যাম বুঝা গেছে। হ্যাঁ, এই যেমন 2021 সালে আসছে বায়োকেমিস্ট্রি অফ লিগনিন ডিকম্পোজিশন, তার মানে তার ব্রেকডাউনটা যাচ্ছে, কিভাবে করে ব্রেকডাউন হচ্ছে। আর কোনো কোয়েশ্চেন কারো? তাহলে আমি প্র্যাকটিক্যাল শুরু করি, একটু বলে দিই। তো যাই হোক, বলে দিলাম অনেক কিছু। আর তোমরা তো মোটামুটি ভালোই করছো, ফার্স্ট ইন কোর্সে যারা ভালো করনি মোটামুটি সেকেন্ডে ভালো করছো। তো এই সাবজেক্টে এই কোর্সে যাতে কারো রিটেক না থাকে, অনেক কমায় দিচ্ছি রিটেক, কিন্তু থাকলে সমস্যা, তোমাদের জন্য সমস্যা, টাকা পয়সার সমস্যা, আমার জন্য সমস্যা। তো এখানে রিটেক রাখা যাবে না। বেশি পড়া না, ভয় পাওয়ার কিছু নাই। ক্লাস লেকচার গুলি দেখবা, যেগুলো যেগুলো খাতায় লিখিয়েছি ওই জিনিসগুলো ভালো করে পড়বা, এমন কঠিন কিছু না। এখন একটু প্র্যাকটিক্যাল নিয়ে আমি বলি। প্র্যাকটিক্যালে তোমরা রিপোর্ট দিয়েছো আমাকে, ওই রিপোর্টের একটা মার্কিং হবে, হয়ে গেছে অলরেডি। আর প্র্যাকটিক্যালে আমি বলেছিলাম যে একটা রিটার্ন নিব, কিন্তু রিটার্ন নিব প্র্যাকটিক্যালে একটা ভাইভা নিব। তো এত ভয় পাওয়ার কিছু নেই, তোমরা রিপোর্টে যে যা করেছো, এবং প্র্যাকটিক্যাল আমি একটা ক্লাস নিয়েছিলাম কিভাবে করে নাইট্রোজেন করতে হয়। আর নাইট্রোজেন তো তোমরা জানো, তোমাদের ফার্টিলিটি ক্লাসে হারুন স্যার মনে হয় করিয়েছে নাইট্রোজেনের অনেক কিছু, ওইটা একটু। এবং ওই যে রেসপিরেশনে কিছু জিনিস আমি পড়িয়েছিলাম ক্লাসে, ঠিক আছে? বলেছিলাম যে রিপোর্টে লিখতে, ওই তোমরা যা রিপোর্ট করেছো ওইটা নিয়ে আমি কোয়েশ্চেন করব। আর থিওরি থেকে হয়তো বা খুব বেসিক কোয়েশ্চেন হইতে পারে। হ্যাঁ, যেমন ধর আমি দু একটা এনজাইম কি কাজ করে, এনজাইম সোর্স কি, মানে আলটিমেটলি কিছু কিছু জিনিস তো প্র্যাকটিক্যালে চলে আসে। আমি যে রেসপিরেশন করাচ্ছি, রেসপিরেশনটা তো আলটিমেটলি এনজাইম অ্যাক্টিভিটির জন্যই হচ্ছে। তো এই ধরনের রিলেটেড ছোটখাটো এনজাইমে কোয়েশ্চেন আসতে পারে, মাইক্রো অর্গানিজমে কোয়েশ্চেন আসতে পারে। অত মুখস্থ কিছু লাগবে না। যেমন ধর আমি তোমাকে জিজ্ঞেস করবো না সেলুলোজ এনজাইম বা সেলুলোজ কিভাবে ডিগ্রেড হয় সেই এনজাইমের নাম বলো, হ্যাঁ, বা আমি বলবো না সেলুলোজ এনজাইম বা সেলুলোজ ডিগ্রেডেশনে মাইক্রো অর্গানিজমস এর নাম বলো। এরকম মুখস্থ জিনিস লাগবে না, বুঝতে পারো, তুমি আমাকে বুঝাইতে পারো তোমার কনসেপ্ট আছে কিনা, আমি সেটাই দেখবো। ঠিক আছে, সেটার জন্য একটা ভাইবা নিব। এখন ভাইবা তোমাদের কবে দিলে সুবিধা হয় আমাকে বলো, মোটামুটি 2-3 দিন লাগবে। হ্যাঁ, তোমরা যদি চাও ফাইনালে পরেও দিতে পারো, তবে আমার মনে হয় ফাইনালে আগে দিলে একটু সুবিধা হয় আর কি, শেষ হয়ে যায় ঝামেলাটা। এখন তারপরও তোমাদের ইচ্ছা, যদি তোমাদের সমস্যা হয় তাহলে ফাইনালে পরেই নেব। এখন আমাকে একটু বলো তোমরা কবে দিলে সুবিধা হয়। ম্যাম ফাইনালের পরে দিলে একটু ভালো হতো মনে হচ্ছে। তখন কিন্তু অনেক প্রেশার থাকবে, অনেক প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। তোমাদের ডেট করেছে পরীক্ষার, একদম এক্সাক্ট কি ডেট দিয়েছে? জি ম্যাম, ম্যাম, আমাদের 14 জুলাই থেকে শুরু হচ্ছে পরীক্ষা। রুটিন পেয়ে গেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যদি ফাইনালে পর দিতে চাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভাইবা হবে, এত ভয় পাওয়ার কিছু নেই। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি রিপোর্ট দাও, সবকিছু মিলাই হয়ে যাবে। ওকে,
আর এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে থিওরি হোক প্র্যাকটিক্যাল হোক যেটা নিয়ে আমাকে কনসার্ন করে আমার সাথে কথা বলো, অসুবিধা নাই, ঠিক আছে? আর ভয় পাওয়ার কিছু নেই। ম্যাম ভাইবা কত মার্কসের হবে? ভাইবার মার্কস দিয়ে কি করবা? করিনি এখনো ভাইবার মার্কসের কি তুমি বলবা, আমি যা যা কোয়েশ্চেন করতেছি ওগুলা বলবা, যদি রিপোর্ট দাও রিপোর্টের উপরেই নাম্বার বেশি, রিপোর্ট থেকেই কোয়েশ্চেন করবো, যে যে রিপোর্টটা দিছো ওইটা থেকেই কোয়েশ্চেন করবো বেশিরভাগ, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, থার্ড ইয়ার পর্যন্ত চলে আসছো, কিছু তো জানো সয়েল নিয়ে, এগুলোই জিজ্ঞেস করো, ঠিক আছে? আর রিটেক রাখো না, এটাই তোমাদের বলার একটাই কথা, মানে অনেক কমায় দিছি, এত কেউ কমাবে না। থার্ড ইয়ার উঠে এত কমানো যায় না, তারপর অনেক কমায় দিছি। ওকে, তাহলে আমি শেষ করি আজকের ক্লাসটা। জি ম্যাম, ঠিক আছে। ওকে, তাহলে আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নক করবে তোমরা, ঠিক আছে? ওকে, জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।